আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা, পড়াশোনা করতেছি বুয়েটে। এই ভিডিওটা রেকর্ড করার আগে বেশ অনেক কিছু ঘটে গেছে, যেটার কারণে এই ভিডিওটা আমার খুব তাড়াহুড়া করে রেকর্ড করতে হইতেছে। এটার কারণ হচ্ছে অলরেডি অ্যাডমিশন সিজনের প্রথম ভর্তি পরীক্ষা, যেটা কুয়েট ভর্তি পরীক্ষা হয়ে গেছে। আমার কাছে মনে হয় না সবাই এই পরীক্ষাটা দিছে, বাট যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ছিল তাদের সবাই দিছে। অ্যান্ড অ্যাটলিস্ট তুমি তোমার আশপাশের খবর নিলে জানতে পারবা যে কুয়েট ভর্তি পরীক্ষায় আমাদের কিছুটা হইলেও অবদান ছিল। এবং আমাদের একটা ভিডিও আছে যে আমরা কত পার্সেন্ট কমন দিতে পারছি আমাদের কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ব্যাচ থেকে। তো ওই ভিডিওটা জাস্ট পাবলিশ করার পরে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার তো বাদে দিলাম, ভার্সিটির পোলাপান আমাকে অনেক মেসেজ করছে। এন্ড আমাকে ব্যক্তিগত ভাবেও করছে, নাম্বার কিভাবে পাইছে আমি জানি না, বাট করছে, হটলাইনে তো আছে। তো সবাইকে মেসেজের রিপ্লাই দিয়ে মানে পোষাইতে পারি নাই। এটা অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে তোমাদের এত ভালোবাসা আমরা পাইতেছি। বাট একটু জানানো দরকার, সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা কম্প্যাক্ট ব্যাচ আছে ভার্সিটি অ্যান্ড জিএসটি এটার জন্য। অ্যান্ড এই কম্প্যাক্ট ব্যাচের কিন্তু অলরেডি ক্লাস রানিং, ঠিক আছে। ম্যাথ ক্লাস কিন্তু আবারও রানিং হয়েছে, অলরেডি আবারও রুটিন দেওয়া হয়েছে, এবং মোটামুটি 5 থেকে 7 দিনের ভিতরে আমাদের এই কোর্সটা কম্প্যাক্ট হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় অ্যাড করতে হবে। এটার জন্য আমি তোমাদের প্রতি অনেক 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 বেশি কৃতজ্ঞ। তোমাদের ভালোবাসা না থাকলে সম্ভব হইতো না যে তোমরা আসলে জাস্ট জিজ্ঞাসা করো যে ভাই আমি আপনাকে এক্সট্রা পে করবো, বাট আপনি কেমিস্ট্রি পড়ান। বাট এটা আসলে সম্ভব না, কারণ আমি যদি একই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা জিনিসের দায়িত্ব নিতে যাই, এটা সম্ভব না। যে কোয়ালিটিটা আমরা প্রোভাইড করছি, ইঞ্জিনিয়ারিং এ করছি, ভার্সিটিতে করতেছি, এটা সম্ভব না। কারণ তুমি হয়তো স্ক্রিন টাইমে দেখতেছো যে ভাই আপনাদের 5 চ্যাপ্টারে আছে একটা ক্লাস, সেটা ডিউরেশন 1 ঘন্টা, এত কম্প্যাক্ট ক্লাস, কেমিস্ট্রিতে সমস্যা কি? বাট ওই 1 ঘন্টার ক্লাসের কন্টেন্ট গোছাইতে আমার প্রায় 10 থেকে 15 ঘন্টা করে লাগতেছে। তো এই জিনিসটা বুঝতে হবে, এত পরিমাণ এফোর্ট আমি যদি কেমিস্ট্রি, বায়োলজিতে দেই, অটোমেটিক্যালি কোয়ালিটি ডাউন খাবে। তো সব বিষয় পড়ানোর থেকে আমার কাছে মনে হয় 2টা বিষয় পড়াই দিব। একটা স্টুডেন্ট যদি 2টা বিষয়ে খুব ভালো হয়, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশের জন্য যেহেতু আমি সাজেশন ক্লাস দিচ্ছি, ওগুলো তো যাই করুক না কেন, এই 2টা ফিজিক্স এর ম্যাথ দিয়ে আমরা অনেক দূর আগায় যেতে পারবো। অ্যাটলিস্ট চান্স তো হবেই। আর যেভাবে করে সাজেশন দিচ্ছি অনুযায়ী চললে ইনশাল্লাহ টপ 100ও পসিবল ঢাবিতে, ইনশাল্লাহ, আমি এটা বিশ্বাস করি। সো কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ এগুলোতে তুমি শুধুমাত্র সাজেশন পাবা। অ্যান্ড বাদ বাকি যে ফিজিক্স ম্যাথ আছে, এটার জন্য আমরা কম্প্যাক্টেড যা যা দরকার, কোশ্চেন ব্যাংক, সাজেশন অ্যান্ড অল, এসব কিছুই তুমি পাবা। তো ভিডিওটা শুরু করতেছি, বাট তোমাকে একটু কষ্ট দিব। বড় একটা ইন্ট্রো ছিল, কারণ উত্তরগুলো দেওয়া সম্ভব না। আমি চাইলে এখন প্রত্যেকের মেসেজের রিপ্লাই দেওয়া পসিবল না, তো একবারে গ্রসে দিয়ে দিলাম সবকিছু। সব দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, চেক আউট করতে পারো। আমাদের যে নিউ রুটিনটা হইতেছে, যে অনুযায়ী আমরা আগাচ্ছি, সেই রুটিনটাও নিচে দেওয়া আছে, এটা ডাউনলোড করে নিজের প্রয়োজন অনুযায়ী পড়তে পারো। তুমি থ্যাংক ইউর স্যার, কারণ ঢাবি ভর্তি পরীক্ষার পরে আমি আবারও প্রমাণ নিয়ে হাজির হব, এবং খারাপ হোক ভালো হোক আমি আসবো। তো যেহেতু এই সাহসটা দেখাইতে পারতেছে, তার তুমি বুঝতেই পারতেছো যে হয়তো ভালো হওয়ার চান্স আছে, রাইট? এনিওয়েজ, তো প্ল্যানে যাবো, বাট দ্যাট ইজ নট আ প্ল্যান ভিডিও। এটা একটু ডিজার্টেনিং, কারণ আমি এরকম প্ল্যান ভিডিও দেওয়া খুব একটা পছন্দ করি না। প্ল্যান দিব, বাট ইটস নট লাইক যে কালকে কি করবা, কয়টায় উঠবা, এরকম কোনো প্ল্যানিং হবে না। কারণ অ্যাডমিশন সিজনে যারা হালকা পাতলা পড়ালেখা করতেছো বা কোথাও চান্স পাইতে চাও, অ্যাটলিস্ট তোমরা এই জিনিসটা খুব ভালো মতো জানো যে অ্যাডমিশনে যারা ভালো করে তাদের আসলে লাইফ এরকম রুটিন থাকে না, দ্যাটস জাস্ট লিভিং হেল হয়ে যায়। খাওয়া দাওয়া, নামাজ, পড়ালেখা, এর বাজার লাইফে কিছু থাকে না। তো যতক্ষণ জাগনা আছে ততক্ষণই পড়তে হবে। বাট একটা প্রশ্ন আসে, ভাই কোন দিন কি পড়বো, কিভাবে পড়বো? এটার জন্য আমি মূলত ভিডিওটা রেকর্ড করতেছি। ভিতরে বেশ কিছু এক্সক্লুসিভ পয়েন্ট পাবা, যেটা হয়তো অন্যান্য গাইডলাইন থেকে এটা একটু আলাদা হতে পারে। এক্সট্রিমলি সরি ফর দিস লং ইন্ট্রো, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথম কথা, আমাদের প্যাটার্নটা কেমন হচ্ছে? ফিজিক্স, কেমিস্ট্রি ম্যান্ডেটরি, এমসিকিউ তে 15-15 করে থাকবে। এন্ড অপশনালের ক্ষেত্রে হইতেছে তুমি ম্যাথ নিলা ধরো, আর অপশনাল সাবজেক্ট যেটা আছে ধরো বায়োলজি, এটার বদলে বাংলা বা ইংলিশ দেখাইতে পারবা। তো এমসিকিউ তে মোটামুটি আমরা 4টা সাবজেক্ট দেখাচ্ছি, মোটামুটি বলতে টোটাল 4-15-60, এবং রিটেনে ঠিক একইভাবে 15 জায়গায় 10 করে 4-240, 100 নাম্বার। এমসিকিউর জন্য পাচ্ছি 45 মিনিট করে, তার পার এমসিকিউ তে আমরা সময় পাইতেছি 45 সেকেন্ড করে। রিটেনের জন্য আমরা পাচ্ছি টোটাল 45 মিনিট, 45-45, 1.5 ঘন্টার পরীক্ষা। এবং রিটেনে আসতেছে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার কিন্তু 2 থেকে 5 থাকে। তো তুমি যদি একটা গ্রস হিসাব করো, যে ধরো ফিজিক্সে আছে 10 নাম্বার, এবং প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার মিনিমাম 2, ম্যাক্সিমাম 5, তাহলে তুমি বুঝতে পারতো এখানে হয় 3টা কোশ্চেন থাকবে, নাহলে 5টা কোশ্চেন থাকবে, এর বেশি না, ঠিক আছে? তো তার এখানে তুমি চিন্তা করতে পারো যে পার কোশ্চেন আমি মোটামুটি 3 মিনিট যদি হাতে রাখি, যদি এখন একদমই ছোট কোশ্চেন হয় 2 মার্কের, তখন তার তুমি 3 মিনিট রাখবা না। বাট মোটামুটি 5 নম্বরের কোশ্চেনটা তুমি যদি 3 মিনিটে সলভ করতে পারো, যেটা ইঞ্জিনিয়ারিং এর পোলাপান করে, দেন ইউ আর
মোর দেন সিকিউর। এবং রিটেন নিয়ে যারা খুব বেশি পেইন খাও যে ভাই রিটেনের জন্য কি করবো না করবো, তুমি কিন্তু আমি জানি না তুমি জানো কিনা, বাট আমাদের যে কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ক্লাস আছে 1 ঘন্টা বলছিলাম, এই 1 ঘন্টার ভিতরে কিন্তু আমি একই সাথে এমসিকিউ দেখাইছি এবং এট দ্য সেম টাইম আমি রিটেনও দেখাইছি যে আমরা কিভাবে কম জায়গার ভিতরে রিটার্ন করতে পারি উইদাউট ক্যালকুলেটর, কি কি জিনিস মাথায় রাখতে পারবো। আলাদা স্ট্র্যাটেজিক্যাল প্রেপ ভিডিও তো আছেই, তার সাথে এগুলো আমি প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকে দেখাই দিছি। মানে মোদ্দা কথা আমরা কোশ্চেন ব্যাংকটা কম্প্যাক্ট করছি, বড় যে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা আছে এন্ড গুচ্ছর আছে, এটাকে আমরা ধরো 10 ভাগের 1 ভাগ করছি, করার পরে প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা রিটেনকে আমরা অ্যাপ্রোচে দেখাইছি এটা এমসিকিউ তে আসলে কি করব, এটা রিটার্ন আসলে কি করব, এটা আদৌ রিটার্ন আসবে কিনা সেটাও আমি বলে দিছি। তো এই জিনিসটা আশা করি তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে এবং এটার জন্য আলাদা ভিডিও কিন্তু আছে। আমি জানি না সবার অ্যাকাউন্টে ওয়েবসাইটে অ্যাড হয়েছে কিনা, কেউ না অ্যাড হইলে হোয়াটসঅ্যাপ করবো, আদারওয়াইজ আমাকে মেইল করতে পারো যদি মানে খুব তাড়াতাড়ি রেসপন্স না পাও। আমাকে মেইল করলে আমি মোটামুটি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দিয়ে দেওয়ার, মানে এমন হচ্ছে যে আমি রাস্তা থেকেও রিপ্লাই দিয়ে দিচ্ছি। তো আমাকে মেইল করলে একটা দ্রুত সলিউশন পাবা তুমি ইনশাল্লাহ। আচ্ছা, এবার একটা জিনিস বলে রাখি যে এখানে পাস করার ব্যাপারটা কেমন। যেমন আমরা অনেকে চিন্তা করি যে ভাই আমি তো বায়োলজিতে একদম ভালো না, আমি হাউ বাট আমি ইংলিশ দেখাই, যে ভুলটা আমি করছিলাম। এবং আমি তোমাকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঢাবি ক ভর্তি পরীক্ষার ইংলিশ এত লুক্রেটিভ ছিল এবং আসছে মনে করে প্যারাগ্রাফ, ধরো উইন্টার মর্নিং এর প্যারাগ্রাফ আসছে, এখন ভাই এটা তো তুমিও জানো আমিও পারি, সবাই পারি, পারি না এরকম নাই। তো উইন্টার মর্নিং এর প্যারাগ্রাফে দেখা গেছে আমার দেওয়া কথা ছিল 3 মিনিট, আমি প্যারাগ্রাফে দিয়ে দিচ্ছি 10 মিনিট। এখন ওইদিকে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেখার আর সময়টা হয় নাই। সো জাস্ট বিকজ একটা অপশনাল সাবজেক্ট তুমি পারো না, যেমন আমি বায়োলজি পারতাম না, দ্যাটস আমি ইংলিশ দেখাইছি, এই বোকামিটা তুমি করো না। তোমরা অনেকে হয়তো আমার এই ভিডিওগুলো দেখছো যে আমি ঢাবিতে কি কি ভুল করছিলাম, ঢাবিতে আমার একটু পিছনের দিকে আসছিল, পরবর্তীতে আবার বইটা চান্স পাইছিলাম ওই ভুলগুলো না করার মাধ্যমে। তাই আমি আমার কাছে মনে হয় যে আমার এই ওই মানে ভুলগুলো থেকে তুমি সব থেকে বেশি শিক্ষা নিতে পারো, ওইগুলো না করলে তুমি অনেক আগায় যাবে। তাই আমি সেটাই তোমাকে শিখাচ্ছি, ঠিক আছে? তো ইংলিশ দাগাইতে আমি রিকমেন্ড করি না, একইভাবে বাংলাও রিকমেন্ড করি না, আমি বায়োলজি রিকমেন্ড করি। কেন আমি তোমাকে একটু দেখাই, দেখো পাস রেট কত। পাস রেট হচ্ছে তুমি যদি এমসিকিউতে মিনিমাম 24 পাও, রিটেনে মিনিমাম 12 পাও, 24 আর 12 যোগ করলে হয় 36, মানে টোটাল 100তে 36 না 40 যদি উঠাইতে পারো মিনিমাম, তাহলে তোমার একটা না একটা র্যাঙ্ক আসবে। আবার একটু বুঝো, এখানে একটা মিসকনসেপশন আছে, এমসিকিউতে মিনিমাম 24, রিটেনে মিনিমাম 12 এবং টোটাল যোগ করলে যেন মিনিমাম 36 না মিনিমাম 40 হয়, তাহলে 100তে, তাহলে তোমার একটা র্যাঙ্ক আসবে। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো ভাই কত র্যাঙ্ক পর্যন্ত টানে, মোটামুটি 6000 পর্যন্ত টানবে, এটা ধরে রাখতে পারো, ঠিক আছে? একটা কথা বলি, কোন জায়গায় কিন্তু বলা নাই যে পার সাবজেক্ট তোমাকে এত নাম্বার করে পাস করতে হবে। মানে মনে করো তুমি ইংলিশ দেখাইছো, সে এমসিকিউতে 0 পাইলা, রিটেনে 0 পাইলা, ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট, তাও কিন্তু তোমার পাস আসতে পারে। ইভেন পাস আসতে পারে না, পাস আসবে। ইভেন তোমার কিন্তু বুঝো রিটেনে ধরো ইংলিশে আছে 25 নাম্বার, 25 ফেলো, 25 বাদে আরো আছে কত, 3 25 75, তুমি যদি 75-এর মধ্যে 70 অ্যাবভ পাও, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি তুমি টপ 100-এ ঢুকে যাবা। তার মানে একটা সাবজেক্টে তুমি জাস্ট 0 পেও কিন্তু টপ 100-এ ঢুকতে পারো। এবং এই ঘটনা প্রতিবার হাজারে হাজারে ঘটে, হাজারে হাজারে না, সবাই টপ 100-এ জানে, মানে শত শততে ঘটে। সেই জিনিসটা একটু মাথায় রাখো, জাস্ট বিকজ তুমি বায়োলজি পারো না, আমি যেমন পারতাম না, যার কারণে তুমি ইংলিশ দাগাবা, যেটা তুমি হয়তো মনে হচ্ছে যে ইংলিশ তো কিছু হইলেও পারবো, এই ভুলটা করো না। কারণ হয়তো বায়োলজি দাগালে তুমি অনেক টপ সাবজেক্ট পাইতে, যেটা ইংলিশটা পাইতা না। আবার বলতেছি তুমি বায়োলজিতে যে 25-এ 25 পাওয়া লাগবে এমন না, নেগেটিভ মার্কিংটা অ্যাভয়েড করে তুমি যদি 25-এর ভিতরে মোটামুটি 5ও পাও, এবং ওইদিকে যদি 75-এ খুব ভালো প্রেপ নাও, খুব ভালো প্রেপ মানে ভাই কোশ্চেন ব্যাংক ভালো মতো করলে তুমি 75-এ অ্যাটলিস্ট 65 উঠাইতে পারবা, 65 আর 5 70 উঠাইতে পারলে তোমার ভাই টপ 100 হয়ে যাচ্ছে, চান্স অনেক পরের বিষয়, চান্স সেম নেই। সো এই জিনিসটা একটু মাথায় রেখেছো, তোমাকে কিন্তু এখানে পার সাবজেক্টে পাস করতে লাগতেছে না। এটা নিয়ে কেউ কথা বলে না কেন আমি জানি না, বাট দ্যাট ইজ আ ভেরি কনসার্নিং ইস্যু। পার সাবজেক্টে পাস করার এখানে কিচ্ছু নাই। তার মানে ফোর্থ সাবজেক্ট যেটার এগেনস্ট আমি অন্য কিছু দেখাচ্ছি, একটু কনসার্ন ওয়েতে দেখাইতে হবে। কারণ ওইটা তুমি তুমি ওএমআরে ফিল আপ করবা যে আমি বায়োলজি দেখাইছি বা আমি ম্যাথ দেখাইছি, দ্যাটস অল গুড, বাট ইটস নট লাইক যে তুমি ম্যাথ দেখাচ্ছো মানে ম্যাথে ফুল মার্কস উঠাইতে হবে। তুমি ম্যাথে 0 পাইলেও সমস্যা নাই, খালি ওএমআর এ ম্যাথটা ফিল আপ করতে হবে। কেউ যদি 4টা সাবজেক্টের উপরে ওএমআর দেওয়া থাকে, কোনটা কোনটা ফিল আপ পরীক্ষা দিচ্ছ, ওইটা ফিল আপ না করলে খাতাও বাতিল হইতে পারে। ওইটা ফিল আপ করতে হবে, বাট তুমি কত নাম্বার উত্তর করতেছো কিচ্ছু যায় আসে না। তোমাকে জাস্ট মিনিমাম এমসিকিউতে 24 পাইতে হবে, রিটেনে 12 পাইতে হবে, টোটাল 40 পাইতে হবে। কোন সাবজেক্টে কত পাইতেছে এটা ম্যাটার করে না। এখানে একটু সময় আমার দেওয়া লাগছে, কারণ এটা নিয়ে আমি লিটারালি বিশেষ করে কোথাও পাই নাই, নিজের থেকে সার্কুলার রিসার্চ করে তোমাকে আমি বলতেছি, এবং আমি এই কথাটা বিগত প্রায় 4টা ব্যাচের বই আসতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ভাই যে আমরা পড়বো কিভাবে। পড়বো কিভাবে বলার আগে একটা জিনিস একটু মাথা থেকে ডিক্লাটার করতে হবে, সেটা হচ্ছে দেখো এই মুহূর্তে দাঁড়ায় ইঞ্জিনিয়ারিং লেভেলের তোমার যত কিছু আছে, আমি জানি যে যারা মানে হয়তো ইঞ্জিনিয়ারিং এর জন্য এলিজিবল হইতে, আই ক্যান ফিল ইউ গাইস, কোন একটা কারণে বুয়েটের এলিজিবল লিস্টটা ভালো করে নাই,
বা ইঞ্জিনিয়ারিং এর এলিজিবল লিস্ট ভালো করে নাই বা অটো পাস দিছে, এইসব কারণে তোমরা ইঞ্জিনিয়ারিং এলিজিবল হও নাই, এবং ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ম্যাথ দেখবে তোমার কাছে মনে হয় যে আমি সলভ করি, বাট সত্য কথা হচ্ছে ভাই তুমি মূলত নিজেকে ক্ষতি করতেছো, সত্যি নিজের ক্ষতি করতেছো। কারণ অ্যাডমিশন টেস্টে তুমি কত সুন্দর ম্যাথ পারো এটার উপরে তোমার নাম্বার আসবে না, নাম্বার আসবে যা আসছে সেটা পারো কিনা। তো এগুলা কিন্তু আসে না। ইঞ্জিনিয়ারিং লেভেলে অনেক ইন্টারেস্টিং ম্যাথ আছে আমি জানি, যেগুলো করতে হয়তো তোমার ভালো লাগতে পারে। কারণ মানে আমি অ্যাটলিস্ট এটা বিশ্বাস করি যে আমরা যারা ভার্সিটি করার জন্য সর্বোচ্চটা দিচ্ছি, ফার্স্ট ইয়ারে আমাদের টার্গেট হয়তো এটা ছিল না, এটা হয়তো ভাগ্য আমাদের সাথে কোন একটা দিকে খারাপ ভাবে কিছু একটা প্লে করছে, এবং আমরা বিশ্বাসও করি যে তাকদিরে যা আছে ইনশাল্লাহ ভালোর জন্যই হয়েছে। কারণ ভার্সিটি বা ঢাকা ভার্সিটি থেকে পরে বুয়েটের অনেক উপরে যাওয়া যায়, কুয়েটের অনেক উপরে যাওয়া যায়, দুইটার ক্ষেত্রেই সত্য জিনিসটা, ঠিক আছে? তো এটাকে এমন ভাবে দেখার দরকার নেই। কিন্তু সত্য কথা হচ্ছে এটা যে তুমি হয়তো ফার্স্ট ইয়ার থেকে ভার্সিটি প্রেপ নাও নাই, ভার্সিটি প্রেপ নিছো হয়তো বা বিগত 1 মাস ধরে, বা এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা যারা খারাপ করছো তারা হয়তো ভার্সিটিতে সুইচ করতেছো। তো কথাটা একটু মাথায় রেখো যে ইঞ্জিনিয়ারিং লেভেলের প্রেপ নেওয়ার কোনো দরকার নাই। জাস্ট বিকজ তোমার ওইখানে হয় নাই তাই তুমি ভাববা যে আমি সব ফাটাই দেবো, ইঞ্জিনিয়ারিংও করবো মেডিকেলও করবো, এমন না। ভার্সিটির প্রিপারেশনটা খুব আলাদা একটা নিশ লেভেলে, এবং এখানে কেউ মনে করো তোমার মাথা গরম করে চান্স পাবে এমন হবে না। তোমাকে বুঝে শুনে ঠান্ডা মাথায় করতে হবে। যখন আমার ঢাবিতে র্যাঙ্ক খারাপ আসছিল, ভিডিও আছে দেখতে পারো, আমি যদি মাথা গরম করে ইঞ্জিনিয়ারিং এর প্রেপ নিতাম আমি কিন্তু চান্সই পাইতাম না। আমি ঠান্ডা মাথায় সর্বোচ্চটা দিছি। সো মাথা ঠান্ডা রাখতে হবে যে যে জিনিসটা আসে না সেই জিনিসটা আমি কেন দেখতেছি, ঠিক আছে? এই আচ্ছা, এবার ভাই পড়বো কিভাবে? পড়ার সিস্টেম হচ্ছে এটা যে তোমার সবার আগের লাইন যে ভাই অফলাইনে এক্সাম দিতে হবে। আমি জানি না কেন বাজারে বাংলাদেশে স্টুডেন্টরা, বলতে খারাপ লাগে বাট তোমরা এরকম কেন, মানে তোমরা কেন অনলাইন এক্সামের প্রতি এত ফ্যাসিনেটেড? অনলাইন এক্সামে কিচ্ছু হয় না ভাই। অনলাইনে যারা এক্সাম ব্যাচে বা ধরো অনলাইনে পরীক্ষা দিতে বলে, বা ওই যে বাসে বসে বসে তোমাকে দেখাইতে বলে, ভাই দিস নেভার ওয়ার্কস ভাই। অনলাইন এক্সাম কখনো ভাই, আমি বিশ্বাস করি তোমার কাছে যে ভাই এটা বিক্রি করে, তুমি তাকে তার অ্যাডমিশন সিজনে এটা করতে বললো, সে নিজে করতো না। কেন করে আমি জানি না, হয়তো এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই দ্যাটস করে, আমি জানি না, মানে এখানে কোনো খরচ নাই আর কি। 150 টাকা দিয়ে 1000 কিনলে 1.5 লাখ টাকা হয়ে যাচ্ছে, তাই হয়তো করে। বাট প্লিজ এইটা একটা ফাঁদ, এখানে পাড়া দিও না। অনলাইন এক্সাম ইজ এ স্ক্যাম, টু বি অনেস্ট। অনলাইন এক্সাম পুরোপুরি একটা স্ক্যাম। তোমাকে যেটা করতে হবে, যেভাবে হোক অফলাইন এক্সাম দিতে হবে। আর আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার তো মোটামুটি কতগুলা ব্যাচ হয়েছে, 21, 22, 23, 3টা ব্যাচ কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? 20 ব্যাচ ছিলাম আমি। আমার সময় আমার ফ্রেন্ডকে দেখছি, অ্যান্ড এখনো আমি অনেকগুলা ব্যাচকে নিজে তো টিউশন পড়াইছি একটা সময়, দেন বিভিন্ন কোচিং এ গেছি। তো আমি এরকম স্টুডেন্ট দেখছি যার হয়তো আহামরি বেসিক নেই, কিচ্ছু পারে না, জাস্ট সে রেগুলারলি পরীক্ষা দিছে অফলাইনে। তুমি যেখানে পরীক্ষা দাও ভাই, উদ্ভাট দাও, এসিএস দাও, তুমি যেখানে দাও, অফলাইনে সে এক্সাম দিছে, এন্ড সে প্রতিবার ওই এক্সামের আগে রিভাইজ দিয়ে গেছে, সব না যে সূত্রগুলো রিভাইজ দিয়ে সে বসছে, জাস্ট এটা করে সে চান্স পেয়ে গেছে। এরকম মানে উদাহরণ হাজারে হাজারে আছে। তো এই জিনিসটা একটু মাথায় রেখো যে অফলাইন এক্সামের কোনো বিকল্প নাই। তার মানে তোমার ডেইলি রুটিন এখন এমন হবে, কোশ্চেন ব্যাংক সলভ করবো, অফলাইন এক্সাম দেবো, কোশ্চেন ব্যাংক সলভ করবো, অফলাইন এক্সাম দেবো। দ্যাট জাস্ট আ সাইকেল, এর বাইরে লাইফের কিচ্ছু নাই। এই জিনিসটা যদি টানা 25 দিন 27 দিন, মাত্র 1 মাস ভাই এটা করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি টপ 500 এর তুমি নিজেরা দেখবাই, শিওর থাকো। এবার এখানে কিছু মিথ বাস্টিং আমাকে করতে হবে। সেটা হচ্ছে অনেকে বলবে যে ভাই তুমি যতই বলো না কেন টপ তো ইঞ্জিনিয়ারিং এর পোলাপাইনি করবে। হ্যাঁ এটা সত্য, এটা সত্য, এটা অস্বীকার করার কিছু নাই। যে তুমি দেখবে যে ঢাবির টপ 1000 এর মধ্যে মেজরিটি 80% পাবলিকই থাকবে যারা হয়তো বুয়েট কুয়েট চুয়েটে গেছে, এবং এটার কারণে অনেকে এটা বলবে যে তার মানে এখানে টপ করার জন্য মনে হয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া লাগে। এবং এই কথাটা শুনে তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং লেভেলের ম্যাথ সলভ করতে চাবা, বাট এখানে একটা সমস্যা আছে। সমস্যা আমি তোমাকে বোঝাই। মনে করো তুমি যখন বুয়েটে পরীক্ষা দিছো চান্স পাইছো, কুয়েটে দিছো চান্স পাইছো, এই লেভেলে যখন তুমি ভালো করতেছো, দেখো ঢাবি ভর্তি পরীক্ষা অনেক পরে, কিন্তু 15 ফেব্রুয়ারি, তার আগে কিন্তু মোটামুটি সব এক্সাম হয়ে যাচ্ছে। এবং এক্সাম দেওয়ার পরেই কিন্তু একটা স্টুডেন্ট কনফিডেন্ট ফিল করে। তারা কিন্তু রেজাল্টের জন্য সবসময় বসে থাকা লাগে না, সে এমনিই বুঝে আমার কিরকম হয়েছে পরীক্ষাটা। এটা আই গেস তোমরা এটা এগ্রি করো। তো ওর মধ্যে একটা হিউজ লেভেলে কনফিডেন্স আসে, এই কনফিডেন্সটার কারণে মূলত সে ঢাবিতে টপে যায়। দ্যাটস দ্য থিং। আবার উল্টা ভাবে চিন্তা করো, মনে করো ঢাবির ভর্তি পরীক্ষা আগে হইলো, ইঞ্জিনিয়ারিং পরে হইলো, এই ক্ষেত্রে দেখবে ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া পাবলিক গুলো উপরে যায়। কারণ কি জানো? কারণ সে নিজেদেরকে অনেক কিছু মনে করে, আমি তো ইঞ্জিনিয়ারিং পড়ছি, ঢাবিতে কিচ্ছু না, ডালভাত। এই কারণে তারা দেখা যায় যে ঢাবিতে ভালো করে, নট বিকজ অফ দেয়ার প্রিপারেশন বাট বিকজ অফ দেয়ার কনফিডেন্স। তারা এখান থেকে ফিল করে। তার মানে আমি এই জিনিসটা বুঝি। আমরা সবসময় ওই ওই মানুষগুলোকে ওভারলোক করি যারা এত কিছুর পরেও সফল হয়। চিন্তা করো, আমরা বলতেছি 1000 জনের মধ্যে ধরো 800 জনই হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া পাবলিক ঢাবিতে, ঠিক আছে? ওই 200 জন কারা? এই 200 জন কিন্তু ভার্সিটি প্রেপ নিয়েছে। এবং তুমি কি বিশ্বাস করতে পারবা যে এই যে 200 জন যারা সোললি ভার্সিটি প্রেপ নিয়ে ভার্সিটির টপ 1000 এ ছিল, বা টপ 100 এ ছিল, বা টপ 10 এ ছিল,
এদের মনোবল কতটা স্ট্রং ছিল জাস্ট ইমাজিন করো। আমি তোমার ওই সাইডে দাঁড়ায় কথাগুলো বলতেছি, তোমার মেডিকেলে ভালো হয় নাই, ইঞ্জিনিয়ারিং এ এলিজিবল হও নাই বা ইঞ্জিনিয়ারিং এ দিচ্ছ না, এই অবস্থায় তোমার উপর দিয়ে অলরেডি ফ্যামিলির একটা রোলার কোস্টার গেছে, ফ্রেন্ড সার্কেল অলরেডি তোমাকে একটু নিচু করে দেখতেছে, কোচিং সেন্টারও তোমাকে নিয়ে খুব একটা পাত্তা দিচ্ছে না। এই সিচুয়েশনে দাঁড়ায় ফাইট ব্যাক কইরা ওই টপ জায়গাটাতে যারা ঢুকতেছে তারা কিন্তু ভয়াবহ লেভেলে অ্যাপ্রিসিয়েট ডিজার্ভ করে। ইনফ্যাক্ট আমার মতো আরো 10টা বুয়েটিয়ানের থেকেও বেশি অ্যাপ্রিসিয়েশন তোমরা ডিজার্ভ করো, যারা কোথাও চান্স না পায় হয়তো ঢাবিতে একটা সিট চাচ্ছ, রাবিতে চাচ্ছ, জাবিতে চাচ্ছ, গুচ্ছে চাচ্ছ, কৃষিতে চাচ্ছ, কজ তুমি লাইফে কিছু ছিল না, দেন ইউ অ্যাচিভড ইট। আমি অনেকখানি এলিজিবল হয়েছি, আমার ইচ্ছা হয়েছে আমি দিছি, পেয়ে গেছি, এটা একটা ডিফারেন্ট স্টোরি ভার্সেস আমি কোথাও এলিজিবল হইনি, আমার হাতে এটাই ছিল, আই গেভ ইট মাই অল এবং আমি টপে ছিলাম। দ্যাট ইজ অ্যানাদার স্টোরি। তো ওই জায়গাটাতে নিজের একটু ফোকাসটা দেওয়ার চেষ্টা করো, সবসময় মানে নয়েজের দিকে তাকায় না, মাঝে মাঝে অ্যাকচুয়াল সিগন্যালটার দিকে তাকাও। যে একটা অডিও ক্লিপ তোমার চালায় দেখাইলাম, কোনটা নয়েজ কোনটা সিগন্যাল এটা তোমাকে বুঝতে পারা লাগবে। তো মাথার ভিতরে এটা একটু খেলানোর চেষ্টা করো যে ঠিক আছে হয়তো ট্যালেন্টেড পোলাপান এমনিতেও ওইখানে যে সিট মেরে দিবে, হাউ অ্যাবাউট আমি ট্যালেন্টেড না, হাউ অ্যাবাউট আমি কোথাও এলিজিবল হই নাই, এইচএসসি তে আমার সাথে ভয়াবহ লেভেলে একটা অবিচার করা হয়েছে, আমার মার্কস বাজে দেওয়া হয়েছে, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলো উল্টাপাল্টা এলিজিবল লিস্ট দিছে, আমি এলিজিবল হই নাই, মেডিকেলের প্রশ্ন ভালো লাগে নাই, পারি নাই, লট যাই হোক না কেন, দিন শেষে এত কিছু না না শুনতে শুনতে বাসায় মায়ের চট থাপ্পড় গুতা লাথি অপমান সব খাওয়ার পরে দেন একদিন আমি ঢাবিতে টপ 200 গেলাম। ওয়াই নট দিস? এই স্টোরিটা আমরা কখনো প্রচার করি না, কারণ আমরা ভাবি যে 1000-এর মধ্যে 800 তো বইটার, আরে ভাই 800 যাক না, 200 কারা, এই 200 কারা, 800 তো বুয়েটের। ওর ভাই ওর লাইফ কত প্রিভিলেজ চিন্তা করো, অলরেডি বুয়েটে চান্স পেয়ে গেছে, সিট মারতে আসছে, তোর তো এমনি একটা মাথার উপরে শেল্টার আছে। যে লোকটার বাপ আছে ভার্সেস যে লোকটার বাপ নেই, কথা তো এক না, দুজনের লাইফ তো সেম না। যে লোকটা জন্মের সময় 1000 কোটি নিয়ে জন্মাইছে, যে জন্মের সময় জিরো নিয়ে জন্মাইছে, ঋণ নিয়ে জন্মাইছে, তাদের লাইফ তো এক না। তো জিনিসটা ওইভাবেও চিন্তা করতে পারো, জানি জিনিসটা পুরোপুরি রিলেট করা হয়তো যায় না, বাট ইউ ক্যান অলওয়েজ থিঙ্ক দ্যাট ওয়ে, যে আমার কি ছিল, আমার তো কিছুই ছিল না, আমি এত নেগেটিভ এনার্জির মধ্যে থেকে যায় ওইখানে যায় টাচ করে আসছে, যেটা সবার জন্য স্বপ্ন। এই জিনিসটা জাস্ট মাথার ভিতরে ঢুকাও এবং নিজেকে ইম্পর্টেন্ট ফিল করো, যে তুমি একটা জিনিস সবসময় বিশ্বাস করবে। দেখো আমি এটা বিশ্বাস করি, তুমি এটা সুফল পাবা, যে কখনো যদি খুব খারাপ কিছু তোমার সামনে আসে, যে লাইক আমি মেডিকেলে খারাপ করলাম, কোথাও এলিজিবল হচ্ছি না, ইঞ্জিনিয়ারিং এও পারলাম না, চান্স হচ্ছে না, মনে হচ্ছে সুইচ করতেছে ভার্সিটিতে, এরকম সিচুয়েশনে নিজেকে একটা জিনিস বুঝতে দিবা, যে সৃষ্টিকর্তা যদি তোমাকে এমন কোনো পেইন দিয়ে থাকে যেটা তোমার অন্য ফ্রেন্ডদের উপরে নাই, তার মানে এইটাই যে এই পেইনটাকে ফাইট করার মতো ক্ষমতা শুধুমাত্র তোমার একারই আছে, তাই তোমার উপরে পেইনটা আসছে। তার মানে তুমি এখানে সুপিরিয়র, তুমি তোমার আরো 10টা ফ্রেন্ডের থেকে সুপিরিয়র, কারণ তাদের লাইফে এই পেইনটা নাই, তারা অ্যাডমিশন সেদিন একবারও কথা শুনে নাই, তারা সবাই সবসময় লাফায় চলছে যে আমি ইঞ্জিনিয়ারিং এ পড়বো, সেই 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 লাইফ। তুমি 1000টা কথা শুনছো, 1000টা পেইনে গেছো, এবং দেশেটা তোমাকে পড়তেও বেশি হয়েছে, এই স্টোরিটা কেউ জানেই না। তার মানে এই যে যে বুঝো মানে জিনিসটা কেমন, তুমি অলরেডি অনেক খাটছো, এখন স্টোরিটাও শেয়ার করতে পারতেছো না, যে ভাই আমি কালকে রাত যাচ্ছি ভাই, তারপরে সকালে উঠে আমাকে দেখলাম কথা শোনাইলো বাপে, এই স্টোরিটা কিন্তু তুমি বলতে পারতেছো না। তার মানে এটা আরেকটা ডিফারেন্ট লেয়ারের পেইন, মানে কয়টা লেয়ারের পেইন তোমার লাইফে একটু চিন্তা করো। এই যে লেয়ার্স অফ পেইন তোমার উপরে দিচ্ছে, তার মানে এটা কি ইন্ডিকেট করে? এটা এটাই ইন্ডিকেট করে যে তুমি তাদের থেকে বেশি সুপিরিয়র, যার কারণে তোমাকে বড় বড় চ্যালেঞ্জ দিছে। আর আশা করি এটা বুঝতে পারতেছো, আশা করি এটা বুঝতে পারছো। আর কিছু বলার নেই, তোমার উপরে যত কষ্টের দিন আসবে তার মানে বুঝবে যে তোমার উপরে চ্যালেঞ্জটা অনেক বড়, তার মানে তুমি সৃষ্টিকর্তার কাছে ততটা ইম্পর্টেন্ট, তুমি ততটা ক্যাপেবল। এবং কোরআন শরীফের একটা লাইন কোট করতে পারি, আমি সরাসরি বলতে পারবো না, বাট লাইনটা এরকম যে বান্দার উপরে আল্লাহ এমন কিছু দেয় না যেটা সে নিতে পারে না, এমন কিছু চাপাই দেওয়া হয় না। তার মানে তোমার কাছে তোমার উপরে যে জিনিসটা দেওয়া হচ্ছে ওইটা ট্যাকেল করার কমপ্লিট ক্যাপাবিলিটি তোমার মধ্যে আছে। এটাকে যদি ট্রান্সলেট করো, তার মানে এই যে যেহেতু তোমার ফ্রেন্ডের কাছে ওটা নাই, ওই পেইনটা নাই, তার মানে তোমার ফ্রেন্ড এটার জন্য ক্যাপাবল না, তার মানে তুমি তোমার ফ্রেন্ডের থেকে বেশি ক্যাপাবল। দ্যাটস ইট, ইজি ইকুয়েশন। এই জিনিসটা নিজের মাথায় রাখো, নিজেকে সুপিরিয়র ফিল করো এবং সর্বোচ্চটা দাও। লাইফ ইজ নট এন্ড ইয়েট, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিও গুলাতে, আমরা হয়তো কাটছাট করে আরো অনেকগুলো প্ল্যানিং দিব, বাট আপাতত এই পর্যন্ত আমাদের রুটিনটাই থাকবে, কারণ আমরা মোটামুটি 20 তারিখ থেকে আবারও ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। মাঝখান থেকে মেডিকেল গেল, ইঞ্জিনিয়ারিং গেল, আমরা অনেক কারণে মাঝে মাঝে পজ করছি, করাইছি, বাট এখন থেকে রেগুলার যে শেষ হবে এবং 4-5 দিনের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। সো একটু যদি ধৈর্য বসতে পারো, আমরা যদি ম্যাথ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ফিজিক্স অলরেডি আর্কাইভে দেওয়া আছে, রেকর্ড করা, আমাদের লাইব্রেরি রেকর্ড এবারেই সব দেওয়া আছে, তোমার খুব কাজে আসবে। সো অ্যাটলিস্ট কোর্সে আসা লাগবে না, অ্যাটলিস্ট রুটিনটা ডাউনলোড করে নিজের মতো করে সলভ করো। অ্যান্ড হ্যাঁ, কোশ্চেন ব্যাংক যখন সলভ করতেছো মাথায় রেখো এটাকে যেন কম্প্যাক্ট করে সলভ করো, কারণ দিন শেষে
পরীক্ষার আগে পুরো কোশ্চেন ব্যাংক উল্টানোর মতো সময় তোমার লাইফে কোনোদিনও থাকবে না। তো এটাকে কম্প্যাক্ট করে পড়তে হবে। তোমার যদি কোর্স লাগে কোর্স করতে পারো, বাট নিজে যদি কম্প্যাক্ট করতে পারো হয়তো অনেক সময় লাগবে। কারণ আমি মৃধা বলতেছি আমার পার চ্যাপ্টারে 10 ঘন্টা করে লাগছে, তুমি আউটপুটে হয়তো 1 ঘন্টার ক্লাস দেখছো, পিছনে আমার 10 ঘন্টা লাগছে। এটা একটু টাইম কনজিউমিং, বাট যদি কেউ করতে পারো ভালো, আর যদি কেউ করতে না পারো দেন ইউ ক্যান গো ফর দ্য কম্প্যাক্ট কোর্স। দ্যাটস ইট, ঠিক আছে, আর কিছুই না। আসসালামু আলাইকুম সবাইকে।